কি যাবে নাকি দক্ষিণ রায়কে দর্শন করতে? দক্ষিণ রায় মানে সুন্দরবনের বাঘকে তো দক্ষিণ রায় বলে। ওখানে কে যাবে? আপনি যাচ্ছেন নাকি? ভাবছি। আসলে এখন বয়স হয়েছে তো, তোমাদের বৌঠান আমাকে একা কোথাও ছাড়তে চায় না। বলে ঠাকুরপোদের নিয়ে যাও, তারপরে আবার সুন্দরবনের মতো জায়গা যেখানে এখনো পদে পদে বিপদ আপদ। তাহলে চলুন না, একবার ঘুরেই আসি। বৌঠানকে বলে দিন আমরাও সঙ্গে যাব। কিন্তু যাবোটা কোথায়? সুন্দরবনে আমি অবশ্য কখনো যাইনি। আমার ধারণা সেখানে শুধুই নদী, নালা আর জঙ্গল। অবশ্যই সেখানে জঙ্গল, নদী নালা আর বাঘ কুমিরের বসবাস, কিন্তু সেখানে মানুষের বসতিও আছে। সেখান থেকেই আমার এক বন্ধুর চিঠি এসেছে, আমাকে তাদের বাড়ি যেতে লিখেছে। অবশ্য কেন কি বৃত্তান্ত সেসব লেখেনি। আসলে বহুদিন আগে একবার আমি তাদের গাঁয়ে গিয়েছিলাম, গঙ্গাসাগর থেকে ফেরার সময়। গাঁয়ে গিয়েছিলাম বললে ভুল হবে, বলা যায় পথ হারিয়ে সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলুম। সেখানেই বেশ কিছুদিন ছিলাম। তখন সে এক প্রত্যন্ত গ্রাম, দরিদ্র মানুষদের বসবাস। তারপরে বনবিবির পুজোতে একবার গিয়েছিলাম, তারপর বহুদিন আর যাওয়া হয়নি। এখন আবার তারা আমাকে যেতে লিখেছে, কেন বুঝতে পারছি না। তাহলে একটা কাজ করা যাক না, আমরাও তো গঙ্গাসাগর যাইনি কখনো। এবারে চলুন না, আপনার ওই যজমানের বাড়ি হয়ে গঙ্গাসাগর ঘুরে আসি। কিন্তু বহু দূরের পথ, ভেবে দেখো যাবে কি না। অবশ্য আমি যখন গিয়েছিলুম তখন পথঘাট কিছুই ছিল না, শুধু নৌকা করেই এ দ্বীপ থেকে ও দ্বীপ যেতে হতো। আমি জানি, মানে এখন মনে হয় কিছুটা বাসে গিয়ে তারপর নৌকা করে যেতে হয়। ঠিক আছে, চলো তাহলে। তাকে চিঠি লিখে দিই যে সামনের মাসে যাব। সামনের মাসে তোমাদের আপিসে কবে ছুটি পাও দেখো, ভালো একটা দিন দেখে যাত্রা করতে হবে। জলে জঙ্গলে যাত্রা একটা শুভ দিন দেখে যাওয়াই ভালো। পরের মাসে প্রথম রবিবার দেখে আমরা বেরিয়ে পড়লাম। সোমবারও একটা ছুটির দিন ছিল। সকালবেলায় আমরা বেরিয়ে পড়লাম। ট্রেনে চেপে ক্যানিং, তারপরে বাস, নৌকা যা পাবো চলে যাব। ঠাকুরমশাইয়ের বন্ধু যে ঠিকানা দিয়েছিল সেই জায়গাটা নাকি সুন্দরবনের একদম শেষ প্রান্তের একটা দ্বীপ। সেখানে মা বিন্ধ্যবাসিনীর একটা প্রাচীন মন্দির আছে। সেই থেকেই গ্রামটার নাম লোকমুখে প্রচলিত মা বিন্ধ্যবাসিনীর গ্রাম। নৌকা করে অনেকটা পথ যেতে হলো। দূরে দূরে দেখা যাচ্ছিল শুধু জল আর জল, আর মাঝে মাঝে সবুজ ঢাকা দ্বীপ। এইসব দ্বীপে দক্ষিণ রায়ের বসবাস। কোনো কোনো সময় নদী পেরিয়ে বাঘ গ্রামে ঢুকে আসে। আমরা বিন্ধ্যবাসিনী গ্রামে এসে নৌকা থেকে নামলাম। প্রত্যন্ত গ্রাম হলেও গ্রামে বেশ লোকজন রয়েছে। বেশিরভাগ লোক নদীতে মাছ ধরে। ছোট ছোট মাটির বাড়ি রয়েছে। অনেক জায়গায় পানের বরজ আছে। আমরা যার বাড়ি যাব তার নাম ভুবন মাঝি। গ্রামের কাঁচা পথ দিয়ে যাচ্ছিলাম, এমন সময় একজন প্রায় ছুটে এসে আমাদের বলল, আরে এই আপনারা এসে গেছেন, আসেন আসেন আসেন, ওই ওই দিকেই আমাদের বাড়ি। আগে আমার নাম সুদাম, আমি ওই ঘাটের দিকেই আসতেছিলাম। চলেন, আপনারা চলেন। হ্যাঁ চলো। আচ্ছা ভুবন মাঝি তোমার কে হয়? আগে ভুবন মাঝি আমার ঠাকুরদা। ঠাকুরদাই তো আমারে বললেন, সুদাম ঘাটে যা, ঠাকুর মশাইদের নিয়ে আয়। তাই তো আইলাম। বুঝলে বিভূতি, এই ভুবন মাঝির সাথেই আমার দেখা হয়েছিল এই গ্রামে। সে প্রায় 25 বছর আগে। তখন এখানে এত লোক ছিল না। আমরা সুদামের পিছন পিছন যাচ্ছিলাম। গ্রামের পথ, বাইরের লোকজন বিশেষ আসে না, তাই সবাই আমাদের দিকে তাকিয়ে দেখছিল। বেশি দূর যেতে হলো না, সুদাম আমাদের একটা মাটির বাড়ির সামনে নিয়ে গেল। একটা বড় বাড়ি, তার পাশে পাশে 2-3টে ছোট ছোট ঘর। পিছনে ছোট বড় অনেক গাছ রয়েছে। উঠোনের মধ্যে একটা ছোট মন্দির চোখে পড়ল। সেটাও একটা ছোট মাটির ঘরের মতো।
সুদাম আমাদের ডাকলো। আসেন বাবুরা আসেন, ঠাকুর মশাই আসেন, ঠাকুর দাদা এই ঘরেই আসেন। দাদু, ও দাদু, এই দেখো কারা এসেছে। নিচু দরজা দিয়ে কিছুটা ঘাড় কাত করেই আমরা ঘরে ঢুকলাম। এক বৃদ্ধ ঘরের ভেতরে একটা চৌকিতে শুয়ে আছে। বেশ জরাজীর্ণ চেহারা, বয়সে ঠাকুরমশাইয়ের চেয়ে বড়ই হবেন। আমাদের দেখে তিনি উঠে বসার চেষ্টা করলেন। বোঝা গেল তিনি চোখে ভালো দেখেন না। ঠাকুরমশাই তার পাশে বসে তার হাতটা ধরে বললেন, কেমন আছো ভুবন দাদা? আমাকে চিনতে পারছো? তোমার চেহারা তো খুবই খারাপ হয়ে গেছে। আর চেহারা, বয়স তো হলো, এখন যাবার সময় হয়ে গেছে। না না, কি বলছো এসব? তুমি এখনো অনেক দিন বাঁচবে। না না, আমি আর বাঁচতে চাই না, এবার গেলেই ভালো হয়। সুদাম, ও সুদাম, এদের জল খাবারটা পাঠিয়ে দে এই ঘরে। আর এই শহরের বাবুদের কোনো কষ্ট যেন না হয় সেটা দেখ। আচ্ছা ঠিক আছে দাদু, আমি এদের জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি। বাবুরা, এই আপনারা এইখানে বসেন, এইখানে বসেন। হ্যাঁ, আর কিছু দরকার হইলেই আমারে কইবেন, কেমন? ঠাকুরমশাই ভুবনের সাথে নিচু স্বরে কথাবার্তা বলছিলেন। আমি কিশোরীকে বললাম, চলো একটু বাইরে ঘুরে আসি, গ্রাম দেখে আসি। আমরা বেড়াতে যাব এমন সময় সুদাম খই মুড়ি ফল নিয়ে এসে আমাদের বলল, এই যে বাবুরা, এই নেন, একটু জলযোগ কইরা নেন। আমরা গ্রামের মানুষ, বেশি কিছু তো আর করতে পারবো না, তাই নিজ গুণে একটু ক্ষমা করে দেবেন আর কি। ভুবনদা, তোমার নাতি তো বোধ হয় কথাবার্তায় চৌখস হয়েছে। আমি যখন এখানে এসেছিলাম তখন তো ও বেশ ছোট ছিল। ভুবন কষ্ট করে বিছানায় উঠে বসল, বলল, কোথায় আর চৌখস, কাজকর্মের দিকে মন নেই, কেবল এদিক ওদিক ঘুরে বেড়ায়। ঠাকুর মশাই, তোমার সঙ্গে আমার একটা কথা আছে, ওরা একটু ঘুরে বেড়ে আসুক। আমরা বেরিয়ে পড়লাম। প্রথমে গেলাম ওদের উঠোনের মন্দিরটার দিকে। সুদাম আমাদের সঙ্গে গেল। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা সুদাম, এটা কোন দেবী মায়ের মন্দির? মূর্তিটা তো খুবই চেনা মনে হচ্ছে না। তোমরা তো বনবিবির পুজো করো, তাই না? এই বন বিবির মূর্তি আমাদের গ্রামে নেই, এই তবে ইনি বন বিবিরই এক রূপ, মা বিন্দুবাসিনী। এখানে তো অনেক পানের চাষ হয়, কিন্তু ঝড় হয় আর সব পানের বরজগুলো নষ্ট হয়ে যায়, তাই এই মা বিন্দুবাসিনীর পুজো করা হয়। উনি খুবই জাগ্রত দেবী। বৈশাখ মাসে ঝড় বৃষ্টির আগে ওনাকে পুজো করা হয় খুব ধুমধাম করে। আমাদের পাশের গ্রামে এক জমিদার এই পুজো চালু করেছিল, তারপর আমার দাদু আমাদের বাড়িতে এই পুজো চালু করেন। তোমাদের কি চাষের জমি আছে নাকি? না, এইখানে তেমন চাষবাস হয় না। ওই দাদু কিছু সুপারি আর পানের ব্যবসা করে, আর আমার বাবা এই ক্যানিং শহরে কাজ করে। বাবু, এই বলছিলাম, তোমরা আমাকে শহরে নিয়ে যাবা? নিয়ে চলো না গো, একটা কোনো কাজ উঠিয়ে দাও না। আচ্ছা, তোমার তাহলে এখানে থাকতে ভালো লাগে না, শহরে যেতে চাও? ঠিক আছে, দেখব। এই সময় সুদামকে কে যেন একজন ডাকলো। সে তাড়াতাড়ি করে সেদিক চলে গেল। আমরা আরও কিছুটা এগিয়ে গেলাম, তবে এরপরে আর যাবার পথ নেই। জলা জমি আর জঙ্গল শুরু হয়েছে। তারপরে দূরে একটা নদী দেখা যাচ্ছে। আমরা ফিরে এলুম। দেখলাম ঠাকুরমশাই সুদামের উঠোনে যে মন্দিরটা আছে তার সামনে দাঁড়িয়ে আছেন। আমি বললাম, কি ঠাকুরমশাই, কি দেখছেন? আমরা একটু ঘুরতে গিয়েছিলাম, তবে বিশেষ কোথাও যাবার জায়গা নেই। ছোট গ্রাম, একটু হাঁটতেই আবার জঙ্গল আর নদী। তবে গ্রামে এদের বাড়িতেই একমাত্র মন্দির আছে। হ্যাঁ চলো, তোমাদের সাথে কিছু আলোচনা আছে। আমরা একটু পরেই বেরিয়ে পড়ব, একটা জায়গায় যেতে হবে। তবে বহুদিন বাদে এখানে এসেছি, জানি না জায়গাটা চিনতে পারবো কি না। সুদাম গেছে নৌকা ঠিক করতে,
নৌকা পেলেই আমরা বেরিয়ে পড়ব। রাত নামার আগে ফিরে আসতে হবে, বুঝতেই তো পারছো। এসব জায়গায় রাতে বাইরে থাকা যায় না। কিন্তু যাবোটা কোথায়? এখানে যাবার মতো জায়গা আর কোথায়? আপনার ওই ভুবন দাদার সাথে কি কথা হলো? চলো আমরা ঘাটে গিয়ে দাঁড়াই। আমি ভুবনদাকে বলে আসি, তোমরা দাঁড়াও এখানে। আমরা ঘাটের দিকে এগিয়ে গেলাম। এখন খুব একটা ভিড় কিছু নেই। ঘাটের একটা জায়গায় আমরা দাঁড়িয়ে চারপাশটা দেখছিলাম। বেশ বড় নদী, দূরে দুটো দ্বীপ দেখা যাচ্ছে, জঙ্গলে ঘেরা। ঠাকুরমশাই বললেন, যেখানে যাব সেই জায়গাটার নাম আমার মনে নেই, সম্ভবত কুমিরমারির দিকে। শোনো, ভুবনদা আমাকে এখানে ডেকেছে একটা কাজের জন্যে। জানো তো, বহু বছর আগে যখন এখানে সবেমাত্র জনবসতি গড়ে উঠেছে, তখন এখানেই কাদের বাসস্থান ছিল। কাদের? কি জানি, এ বিষয়ে কিছুই জানি না। সত্যি, এই জঙ্গল আর নদী এলাকায় মানুষ কেন যে বসবাস করতে এলো তা বোঝা বড় দুষ্কর। তার উপরে আবার বাঘের উৎপাত। এই ধরনের জায়গায় মানুষ কেন আসে, যেখানে অন্য মানুষের উপস্থিতি কম বা নেই বললেই চলে? তোমাদের সাধারণ বুদ্ধিতে কি বলে? লুকিয়ে থাকার জন্যে হতে পারে। একদম ঠিক বলেছ। আসলে সুন্দরবন এলাকায় জনবসতি স্থাপন করেছিল প্রথমে ডাকাতরা। তারা লুকিয়ে থাকার জন্যে এই জঙ্গলে এসেছিল। তারপরে এখানেই বসতি গড়ে ওঠে, ঘর সংসার গড়ে ওঠে। অনেক ডাকাত ডাকাতি ছেড়ে সাধারণ চাষি বা জেলের জীবিকা গ্রহণ করে। আর এই যে ভুবনদা, যার কথা বলছি, সেও একসময় ডাকাত ছিল। পরে ডাকাতি ছেড়ে দিয়ে চাষবাস শুরু করেছিল। সে কি? কি বলেন? ইস, আগে বললেন না কেন? আমি কোনোদিন সত্যি ডাকাত দেখিনি। ভালো করে দেখতাম। কি দেখতে? ওই তো শয্যাশায়ী এক বৃদ্ধ। আমার যখন ওর সাথে আগে দেখা হয়েছিল তখনই ডাকাতি ছেড়ে ঘর সংসার করে। এখন এই বৃদ্ধ বয়সে তার মনে পড়েছে সেই সময় সে একটা পাপ কাজ করেছিল। এক জমিদারের বাড়ি থেকে তাদের কুলদেবতার মূর্তি ডাকাতি করে নিয়ে এসেছিল, কিন্তু পথে অন্য এক ডাকাত দলের সাথে মারামারিতে সে সেই মূর্তিটা হারিয়ে ফেলে। তার যতদূর মনে পড়ে, সে একটা দ্বীপে সেই মূর্তিটা ফেলে আসে। পরে সে একবার সেখানে যাবার চেষ্টাও করেছিল, কিন্তু পারেনি। দ্বীপটা সে খুঁজেই পায়নি। কিন্তু তখন থেকেই সে মনে মনে পাপ বোধে ভুগছিল। তাই নিজের বাড়িতে সে একটি মূর্তি স্থাপন করে। ঝড় জল এখানে মাঝে মাঝেই হয়, আর তখন মানুষের বহু ক্ষতি হয়। সেই ক্ষতির হাত থেকে বাঁচার জন্যেই সে মা বিন্দুবাসিনীর মূর্তি স্থাপন করে। তবে মূর্তিটি বিন্দুবাসিনী না বিন্ধবাসিনীর, সে সম্পর্কে আমার মনে ধন্দ আছে। যাই হোক, ভুবনদা ডাকাতি করে যে মূর্তিটা এনেছিল, সেই মূর্তিটা পাবার জন্যে ব্যস্ত হয়ে পড়েছে। তার ধারণা সেই দেব মূর্তি সে যথাযথ সমাদর করতে পারেনি বলেই তার পরিবারে এখন খারাপ ঘটনা ঘটছে। সে নিজেও অসুস্থ অবস্থায় পড়ে আছে। সবথেকে বড় কথা, সে নাকি কিছুদিন ধরেই স্বপ্ন দেখছে মা বিন্দুবাসিনীর জায়গায় অন্য এক দেবতার মূর্তি। এমনকি সে একদিন ওই মন্দিরের বাইরে পায়ের ছাপ দেখেছে। তাই তার ধারণা মা বিন্দুবাসিনী তাদের ছেড়ে চলে গেছেন। এখন এই গোপন কথা সে কাউকেই বলতে পারছে না, তাই আমাকে ডেকে এনেছে। মানে এটা কি বলছেন আপনি? কবে কি মূর্তি হারিয়ে গেছে সেই মূর্তি উদ্ধার করে দেবেন আপনি? একে অচেনা জায়গা, তার উপর জল আর জঙ্গল। এটা একটা অসম্ভব কাজ। এতদিন ধরে কি বুঝলে? অসম্ভব কাজগুলোই তো আমার ওপর এসে পড়ে, তাই না? কোনোদিন কোনো সহজ কাজ আমার কাছে এসেছে বলো তো? আমরা ঘাটে দাঁড়িয়েছিলাম। নজরে এলো সুদাম একটা নৌকা নিয়ে ঘাটে আসছে। সে ঘাটের কাছে এসে আমাদের হাতছানি দিয়ে ডাকলো। আমরা নৌকায় উঠে পড়লাম। সুদাম লাফ দিয়ে ঘাটে নেমে গেল। সে বলল,
আপনারা যেখানে যাবেন ওকে বলে দেবেন, ও এই নৌকা করে আপনাদের নিয়ে যাবে, কেমন? নৌকা ছাড়ল। এটাও একটা মাছ ধরারই নৌকা। আমরা ছয়ের মধ্যে গুছিয়ে বসলাম। মাঝি জিজ্ঞেস করলে, কোন দিকে যাব কথা? ঠাকুরমশাই নিচু স্বরে আমাদের বললেন, কি যে বলি, তবে জায়গাটা কুমিরমারির ওদিকে, ওদিকে যেতে বলি, কি বলো? আমি কি বলবো বুঝতে পারছিলাম না। ঠাকুরমশাই উচ্চস্বরে বললেন, ওই যে কুমিরমারির দিকে চলো। বুঝলে বিভূতি, আমি যে দ্বীপটায় গিয়েছিলাম সেটা ছিল একটা অজানা দ্বীপ, সেখানে কেউ যেত না। ওই দ্বীপে সব অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটত। তারপরে অবশ্য আমি নিজের চোখেই অনেক কিছু দেখেছিলাম। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনার ওই দ্বীপে যাবার সাথে ভুবনের ডাকাতি করা মূর্তির কি সম্বন্ধ? সেটা বুঝতে গেলে তোমাদের একটু বিশদে বলতে হবে। আমি ওই অজানা দ্বীপে নেমেছিলাম একটা বিশেষ কারণে। সেখানেই আমি একটা পোড়ো মন্দির দেখেছিলাম। সেই পোড়ো মন্দিরে মাটির নিচে একটা ঘরে একটা অদ্ভুত দেবতার মূর্তি দেখেছিলাম, কিন্তু মূর্তিটা আমি তখন ওখানেই রেখে দিয়ে চলে আসি। মূর্তিটা নিয়ে আসার মতো পরিস্থিতি তখন আমার ছিল না। আর তাছাড়া ভেবেছিলুম কেউ নিশ্চয়ই মূর্তিটা ওখানে রেখে গেছে, সে যদি আসে তো পরে নিয়ে যাবে। আমার ওটা নেওয়া উচিত নয়, কিন্তু এখন মনে হচ্ছে এটা ভুবনদার ওই হারিয়ে যাওয়া মূর্তি। সেই জন্যেই আমি যাচ্ছি। না হলে এই এত বড় জায়গায় কোন দ্বীপে সেটা আছে কি করে বুঝবো বলো তো? এখানে কোনো কোনো দ্বীপ আবার জলের তলায় ডুবেও যায়। কিন্তু এখন আপনি বুঝতে পারবেন সেটা কোন দ্বীপ? এখানে তো সব দ্বীপগুলো একই রকম। চলোই না, দেখা যাক। মাঝি ভাই, তুমি একটু ধীরে ধীরেই চলো, একটু দেখতে দেখতে যাব। চারপাশের দৃশ্য অতি মনোরম। চারিদিকে জল আর জল, আর মাঝে মাঝে সবুজ বনানী। তবে কোন সবুজ দ্বীপের মধ্যে থেকে হঠাৎ করে বাঘ বেরিয়ে আসে তা জানা নেই, তা একটু ভয় ভয়ই লাগছিল। তবে কিছুক্ষণ পরে চারিদিকে দৃশ্য দেখার মধ্যে একটা একঘেয়েমি এসে গেল। মাঝিকে জিজ্ঞেস করলুম, ও মাঝি ভাই, এখানে কোথায় বাঘ আছে তোমরা কি জানো? মোটামুটি জানি। সেই জঙ্গলের দিকে আমরা যাই না, তবে যারা মধু নিতে যায় তারা অনেক সময় বাঘের মুখে পড়ে। তবে শুধু কি বাঘ, জঙ্গলে ভূত পেরেত পিশাচের উৎপাতও আসে। সব জঙ্গলে যাওয়া যায় না। ওই যে একবার আমাদের গ্রামে একবার খুব বাঘের উৎপাত হয়েছিল। রোজই একজন না একজন বাঘে টেনে নিয়ে যেত। পরে দেখা গেল বাঘ নয়, গ্রামে পিশাচের উৎপাত হয়েছিল। কি করে বুঝলে সেটা? বাঘেরা সাধারণভাবে গ্রামে এসে মানুষকে টেনে নিয়ে যায় না। একজন শহুরে বাবু এসে শিকারে গিয়ে বাঘ মেরেল। সেই বাঘ পিশাচ হয়ে গিয়েছিল। তা সে ওই শহুরে বাবুর খোঁজে এসে গ্রামে যাকে পেত তাকেই নিয়ে যেত। মানুষ না পেয়ে গরু বাছুর নিয়ে যেত এক সময়। ওরে বাবা, বাঘেদের মধ্যেও যে পিশাচ আছে তা জানতাম না। তারপরে তোমরা ওই বাঘ পিশাচের হাত থেকে বাঁচলে কি করে? শুধু কি বাঘ পিশাচ, জঙ্গলের মধ্যে যে আরও কত কি আসে আমরা জঙ্গলের মানুষ হয়েও সবটা জানি না। আপনারা শহুরে মানুষ হয়ে কি করে জানবেন? আপনারা সব কিছু বিশ্বাসও করবেন না। বাঘের পেটে যায় যে মানুষগুলো, তারাও তো জঙ্গলের মধ্যে থেকে যায়, মানে তাদের আত্মা ঘুরে বেড়ায় ওইসব জঙ্গলে। এরা অনেক সময় মানুষকে বাঁচিয়েও দেয় বাঘের হাত থেকে। তাই নাকি? সেটা কিভাবে? মানে তুমি দেখেছো নাকি? আমার এক ভাই আর তার বন্ধু জঙ্গলে মধু নিতে গেছিল। আমার ভাই নিচে দাঁড়িয়েছিল। সে দেখেছিল একজন সাদা কাপড় পরা মূর্তি তাকে হাত দেখিয়ে চলে যেতে বলছে। সেটা দেখে সে তার বন্ধুকে গাছ থেকে নেমে আসতে বলে, কিন্তু সে কিছুতেই রাজি হয় না নামতে। শেষ পর্যন্ত তার উপর বাঘ লাফিয়ে পড়ে, আর আমার ভাই কোনো রকমে পেলে আসে। ঠাকুরমশাই, আপনি এরকম কিছু দেখেছিলেন নাকি? আমি যা দেখেছিলাম তা আরো ভয়ঙ্কর। আমি যে দ্বীপে গিয়েছিলাম সেখানে শুধু পিশাচরাই ছিল,
তারা আমাকে তাদের মধ্যে টেনে নিতে চেয়েছিল, কিন্তু কাল ভৈরব সেবার আমাকে বাঁচিয়েছিলেন। আপনি কি পিশাচি দ্বীপের কথা বলছেন দাদু? ওখানে তো কেউ যেত না। ওখানে একটা জলা ছিল, সেখানে নাকি আলু আধারের মতো পিশাচ দেখা যেত। ওই পিশাচের অভিশাপে আশেপাশে জলাগুলো সব মাছ মরে গেছিল। তারপরে এক ঠাকুর বাবা এসে ওই দ্বীপকে পিশাচ মুক্তি করেছিলেন। আমি অবশ্য এই কথা শুনেছি আমার বাবার কাছের থেকে। তবে ওই দ্বীপটা নাকি পুরো জলের তলায় ডুবে গেছিল, আবার জেগে উঠেছে কিনা জানি না। এসব কি সত্যি ঠাকুর মশাই? ও যে ঠাকুর বাবার কথা বলছে, সেটা কি আপনি ছিলেন? আপনি কি ওই দ্বীপেই ঠাকুরের মূর্তিটা দেখেছিলেন? ঠিকই ধরেছ, আমি ওই পিশাচ দ্বীপে গিয়েছিলাম আর মূর্তিটা ওই দ্বীপেই দেখেছিলাম। ঠাকুরমশাই কথাটা নিচু স্বরে বললেন, যাতে মাঝির কানে না যায়। ঠাকুরমশাই নিচু স্বরে আরও বললেন, আমি চাই না মাঝির কানে কথাগুলো যাক, কারণ আমাকে যে মাঝি ওই দ্বীপ থেকে উদ্ধার করেছিল সে আমাকে ভূত বলেই মনে করেছিল, কারণ ওই দ্বীপ থেকে কোনো জীবিত মানুষ বেঁচে ফিরত না। যাই হোক, সে অন্য গল্প। কিন্তু মাঝি যে বাঘ পিশাচের কথা বলল সেটা আমিও শুনেছিলাম। সেই জন্যই তো ওরা জঙ্গলে যাবার আগে বনবিবির পুজো করে। শুধু যে বাঘের হাতের থেকে মুক্তি পাবার জন্যে তা কিন্তু নয়। জঙ্গলের মধ্যে আরও কত রকম যে বিপদ আছে তা এখনো মানুষের কাছে অজানা থেকে গেছে। ঠাকুরমশাইয়ের কথা শুনে আর দূরের জঙ্গলের দিকে তাকিয়ে আমার যেন ভয় ভয় করছিল। সত্যিই তো, ওই জঙ্গলের মধ্যে এমন কিছু কিছু জায়গা আছে যেখানে হয়তো এখনো মানুষের পদার্পণ ঘটেনি। কোন রহস্য সেখানে লুকিয়ে আছে তা কেউই জানে না। কিন্তু আমরা এখন কোনো অজানার উদ্দেশ্যে চলেছি। এখানে যদি আমাদের কিছু হয়ে যায় কেউ খবরও পাবে না। মনটা অন্যমনস্ক হয়ে গিয়েছিল। সত্যি এখানে কোনো বিপদে পড়লে একমাত্র অলৌকিক কোনো শক্তিই আমাদের উদ্ধার করতে পারবে। এই সব ভয়ানক চিন্তা মাথার মধ্যে আসছিল। হঠাৎ মাঝির গলার স্বর এলো কানে, কোয়াতা মশাই গো, আকাশে মেঘ ঘনাইছে, বিপদ হতে পারে, ঝড় আসতে পারে। বিপদ হয়ে গেল গো, বিপদ হয়ে গেল। হে মা বনবিবি, হে বাবা দক্ষিণ রায়, রক্ষে করো। আমরা আকাশের দিকে তাকিয়ে দেখলাম সত্যিই জলের উপরে আকাশ কালো করে এসেছে। দিগন্ত রেখায় ঘন কালো মেঘ, আর মেঘটা যেন খুব দ্রুত আকাশে ছড়িয়ে পড়ছে। দূর থেকে ঠান্ডা একটা হাওয়া বয়ে আসছে। সর্বনাশ, এখন যদি ঝড় আসে তাহলে এই জলের রাজত্বে আমাদের শরীর সমাধি অনিবার্য। কিশোরী ভয়তে জর্জরিত হয়ে বলল, সর্বনাশ! ঠাকুর মশাই, কি হবে এখন? ঝড় আসছে। মাঝি ভাই, তুমি নৌকাটা কোথাও ডাঙা দেখে একটু লাগাও। ইতিমধ্যে নৌকা টলমল করতে শুরু করেছে। আমরা ভয়ে ঠাকুরের নাম জপ করছি। নৌকা এমন দুলছে যে আমরা স্থির হয়ে বসতে পারছি না। ইতিমধ্যে বৃষ্টির বড় বড় ফোঁটা পড়তে শুরু করেছে। দূরে ধোঁয়া ধোঁয়া আকাশে বিদ্যুতের চমক দেখা যাচ্ছে। কিশোরী ছটফট করছে। সে বলছে, ঠাকুর মশাই বাঁচান, আপনি তো অনেক কিছুই পারেন। এই ঝড় বৃষ্টি থামিয়ে দিন, না হলে নৌকা উল্টে এক্ষুনি মরবো আমরা। আমি শুনতে পেলাম ঠাকুরমশাই বিড়বিড় করে বলছেন, হঠাৎ অসময়ে এই দুর্যোগে কিসের ইঙ্গিত কে জানে। নিশ্চয়ই প্রকৃতি দেবী আমাদের কোনো একটা জায়গায় যাবার জন্য নির্দেশ দিচ্ছেন। কিশোরীর অস্থিরতা দেখে ঠাকুরমশাই তাকে বললেন, কিশোরী, এত অস্থির হয়েও না। ঈশ্বর আমাদের রক্ষা করবেন। আমি যতক্ষণ আছি তোমাদের কোনো ভয় নেই। বিপদে পড়লে মনকে শক্ত রাখতে হয়। মাঝি ভাই, তুমি শক্ত হাতে হাল ধরে থেকো। ওই যে একটা দ্বীপ দেখা যাচ্ছে না, সেখানে নৌকাটা লাগাবার চেষ্টা করো তো। না 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 না, ওটা তো পিশাচের দ্বীপ। ওখানে যাবো না বাবু, ওখানে কেউ নামে না। ঝড় বাড়ছে, নৌকা প্রায় উল্টে যায় এমন অবস্থা। আর বুঝি রক্ষা নেই। আমিও চিৎকার করে উঠলাম, হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, লাগাও, নৌকা লাগিয়ে দাও ওখানে। আগে তো প্রাণে বাঁচি, তারপর দেখা যাবে ওসব। তারানাথ উঠে গিয়ে মাঝির কাছে গিয়ে নিজে হাল ধরল। এদিকে কিশোরী দুই হাঁটুর মধ্যে মুখ গুজে বসে রয়েছে। দ্বীপের দিকে নৌকা এগিয়ে যাচ্ছে।
পাড়ের কাছে আরও বড় বড় ঢেউ দিচ্ছে। কোনো রকমে নৌকা পাড়ের কাছে এলে আমরা লাফিয়ে নামলাম আর প্রায় হাঁটু অবধি কাদায় গেঁথে গেলাম। আমরা কোনো ক্রমে একটা গাছের গুড়ি ধরে নিজেদের সামলে নিলাম, কিন্তু মাঝি দাঁড়ালো না। সে ওই ঝড়ের মধ্যেই নৌকা নিয়ে চলে গেল। কিশোরী চিৎকার করতে শুরু করেছে, ও মাঝি ভাই, তুমি কোথায় যাচ্ছ? আরে দাঁড়াও দাঁড়াও, আমাদের ফেলে যেও না। তবুও সে দাঁড়ালো না। কিশোরীর কণ্ঠস্বর হাওয়ায় ভেসে কোন দিকে চলে গেল। মাঝির কানে গেল কিনা কে জানে। বৃষ্টির মধ্যে সে মিলিয়ে গেল। কিশোরীর ভয়ার্ত কণ্ঠস্বর কানে এলো, হে ভগবান, এবার কি হবে? এখান থেকে আমরা কি করে যাব? কে আমাদের উদ্ধার করবে? হায় 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 হায়, এ কি হলো? তারানাথ কিশোরীর কাঁধে হাত দিয়ে বলল, উফ, তুমি থামো তো। এখন চলো, এই কাদা থেকে একটু ডাঙায় ওঠা যাক। না হলে এই কাদার মধ্যে কোথায় কুমির শুয়ে আছে কে জানে, টেরও পাবে না, টেনে নিয়ে যাবে। চলো চলো চলো। তারানাথের কথা শুনে আমরা কোনো ক্রমে তাড়াতাড়ি করে পা চালিয়ে ডাঙার মাটিতে পা রাখলাম। বড় বড় গাছের পাশে পাশে শ্বাসমূলগুলো উঁচু উঁচু হয়ে আছে। হাঁটা দায়, তবুও কষ্ট করে একটু উঁচুতে শক্ত মাটিতে দাঁড়ালাম। চারিদিকে গাছ, জঙ্গলের ভেতরে অন্ধকার। আমার বুক ঢিপঢিপ করছিল। এই ঘন জঙ্গলের মধ্যেই বাঘ থাকে, হয়তো কোনো বাঘ আমাদের দিকেই চেয়ে আছে, আমরা বুঝতে পারছি না। কি হবে কে জানে। প্রাণ নিয়ে ফিরতে পারবো কিনা বোধ হয় এবার তারই আশঙ্কা চলছে। তারানাথ কিশোরীর হাত ধরেছে। তারা পা টিপে টিপে এগিয়ে যাচ্ছে জঙ্গলের ভেতরে। আমার গলা যেন শুকিয়ে আসছে। আমি ডাকলাম, ঠাকুরমশাই দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আমার ভয় লাগছে। গভীর জঙ্গলের মধ্যে কোথায় কি আছে আমরা কিছুই জানি না। ঠাকুরমশাই আমার কথা শুনে পেছন ফিরে দাঁড়ালেন। তার একটা হাত আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এই এই এসো বিভূতি, এই যে আমার হাতটা ধরো। তোমরা ভয় পাচ্ছ জানি, ভয় পাবারই কথা, কিন্তু যতক্ষণ আমার দেহে প্রাণ আছে তোমাদের আমি রক্ষা করবই। এসো, দেখা যাক আমাদের ভাগ্য কোথায় নিয়ে যায় আমাদের। তারানাথ এক প্রকার আমার হাতটা ধরে টানতে টানতে নিয়ে চলল তার সাথে। একটা ফাঁকা মতন জায়গায় গিয়ে আমরা দাঁড়ালাম। এই জায়গাটায় তেমন কোনো গাছ নেই। একটু দূরে একটা জলা রয়েছে, তার পেছনে আবার জঙ্গল। তারানাথ মাথা উঁচু করে চারপাশ দেখছিল। আমরা শুনতে পেলাম তিনি নিজের মনেই বলছেন, হ্যাঁ, ঠিকই এসেছি। ওই তো জলাটা, কিন্তু মন্দিরটা কোথায় গেল? বুঝলে বিভূতি, কিশোরী, এটাই সেই জায়গা যেখানে আমি আগে এসেছিলাম। ওই যে জলাটা দেখছো, ওখানে সত্যিই পিশাচরা বসবাস করতো। মানে এখন আর নেই তো? মানে আমি শুনেছিলাম সুন্দরবনে শুধু যে বাঘ কুমির থাকে তা নয়, ভূত প্রেত দানব এইসব থাকে। আর এরকম জনহীন দ্বীপ, ওই যে মাঝি বলছিল এটা পিশাচির দ্বীপ। ঠাকুরমশাই চলুন, পাড়ের দিকে গিয়ে দাঁড়ায়, যদি কোনো নৌকা দেখতে পাই। দাঁড়াও দাঁড়াও, এখন আর এখানে পিশাচ নেই, এত ভয় পেও না। বললাম না, আমি যখন আগে এসেছিলাম তখন পিশাচদের মুক্তি দিয়েছিলাম। এই জলার ধারে একটা যজ্ঞ করে পিণ্ড দান করেছিলাম, কিন্তু এখানেই একটা ভাঙা মন্দির ছিল, সেটা দেখতে পাচ্ছি না তো। আচ্ছা, ভাঙা মন্দিরটায় কি ওই দেব মূর্তিটা আপনি দেখেছিলেন? মানে যেটার কথা সুদামের দাদু বলেছিল? হ্যাঁ, সেটার কথাই বলছিলাম, কিন্তু সেটা কি আবার চুরি হয়ে গেছে? কিন্তু এই দ্বীপে তো কেউ আসে না। তবে এখন আবার আমার মনে হচ্ছে অদ্ভুত কিছু একটা এখানে ঘটেছে, অথবা ঘটে চলেছে। অপ্রাকৃতিক কিছু একটা এখানে আছে। দাঁড়াও দেখি, ওই যে ওখানে কি, ওই গাছের আড়ালে। কোথায় ঠাকুরমশাই? হ্যাঁ হ্যাঁ, ওই তো গাছের আড়ালে কেউ একজন রয়েছে মনে হচ্ছে। সর্বনাশ, মনে হচ্ছে বাঘ। এবারে বাঘের পেটে যেতে হবে আমাদের। কিশোরী উল্টো দিকে ছুটতে শুরু করলো। আমরাও তার পেছনে ছুটতে লাগলাম। আমারও প্রতি মুহূর্তে মনে হয়েছিল এই বুঝি বাঘ পিছনে লাফিয়ে পড়ল। তারানাথ কিশোরীকে ডাকছিল চিৎকার করে, কিশোরী,
কিশোরী দাঁড়াও, এখানে ছোটা যায় না, পড়ে যাবে। আমরা কিশোরীর পেছনে ছুটতে ছুটতে আবার নদীর পাড়ে গিয়ে উপস্থিত হলাম, কিন্তু নদীর পাড়ে ডাল সামলাতে না পেরে কাদার মধ্যে পড়ে গেল সে। তাকে তুলতে গিয়ে আমি আর ঠাকুরমশাই দুজনেই কাদার মধ্যে পড়ে গেছি। প্রায় কোমর অবধি কাদার মধ্যে গেঁথে গেছি আমরা, উঠতে পারছি না। মনে হচ্ছে বাঘে না ধরলেও আমাদের এবার কুমিরের পেটে যেতে হবে নিশ্চয়ই। কি করব বুঝতে পারছি না। এমন সময় একটা গম্ভীর কণ্ঠস্বর কানে এলো। ওঠো ওঠো ওঠো, আমার হাত ধরো। এনো, এক এক করে আমার হাত ধরো, কোনো ভয় নেই। আমি দেখলাম একজন বৃদ্ধ, বেশ সৌম্যমূর্তি, মুখে সাদা দাড়ি, মাথায় সাদা চুল চূড়ো করে বাঁধা, কি যেন এক অদ্ভুত আকর্ষণ তার দৃষ্টিতে আমাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন। বৃদ্ধ হলেও তার বেশ বলিষ্ঠ চেহারা। আমরা এক এক করে তার হাত ধরে ওই কাদার থেকে উঠে দাঁড়ালাম। বৃদ্ধর মুখে কি যেন একটা কৌতুকের হাসি। তিনি বললেন, এত ভয় নিয়ে সুন্দরবনের জঙ্গলে আসতে নেই, চলো আমার সঙ্গে। এখন তোমরা আমার কাছে বন্দী। আমরা পরস্পরের দিকে তাকালাম। ঠাকুরমশাই আমাদের ইশারা করলেন বৃদ্ধর পিছনে যাবার জন্য। আমরা হাঁটা শুরু করলাম। একটু এগিয়ে যাবার পরে জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম আমরা। জলাটার কাছে গিয়ে উপস্থিত হতে ওই বৃদ্ধ বললেন, নাও যাও, ওই জলায় গিয়ে ভালো করে স্নান করে এসো। কিন্তু আপনি কে? আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? দেখো, তোমার কোনো কথার জবাব আমি দেব না। আমার কথা যদি শুনতে না চাও তাহলে যেখানে খুশি চাইলেই যেতে পারো, আমার সাথে যাওয়ার কোনো দরকার নেই। তবে একটা কথা মনে রেখো, এই দ্বীপ থেকে কিন্তু আর কোনো দিনও বেঁচে ফিরতে পারবে না। এই বলে তিনি হাঁটা দিলেন। আমরা ঠাকুরমশাইয়ের দিকে তাকালাম। তিনি আমাদের ইশারায় বললেন ওই জলায় স্নান করে নেবার জন্যে। আমরা চটপট স্নান করে উঠে বৃদ্ধর পিছু নিলাম। তখন তিনি আরও গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করছেন। আমরা তার পরনের সাদা ধুতিটা দেখতে পাচ্ছিলাম। ঠাকুরমশাই আমাদের বললেন, এখন ওনাকে অনুসরণ করা ছাড়া কোনো উপায় নেই। চলো পা চালিয়ে, ওনাকে হারিয়ে ফেললে আমরাই বিপদে পড়ব। কিন্তু উনি কি আমাদের বন্দি করে রাখবেন নাকি ওই জঙ্গলের মধ্যে? বন্দি করে রাখবেন কেন? কি এমন দামি জিনিস আছে আমাদের কাছে? বরং আমরা ওনার হাতে পায়ে পড়ব, যাতে উনি আমাদের এই জঙ্গল থেকে বেরোবার পথ বলে দেন। এখন কথা না বলে চলো তাড়াতাড়ি। আমরা পা চালিয়ে গিয়ে একটা ফাঁকা জায়গায় গিয়ে উপস্থিত হলাম। সেখানে একটা গাছের গায়ে লাল কাপড় বাঁধা। একটা লাল জবা গাছ থেকে অনেকগুলো ফুল মাটিতে পড়ে আছে। ওই বৃদ্ধ গাছটার সামনে দাঁড়িয়ে আছে। তিনি গাছটার পেছনে হাত দিয়ে 3টে শুকনো কাপড় নিয়ে আমাদের হাতে দিয়ে ভিজে কাপড় ছেড়ে নিতে বললেন। আমরা তার নির্দেশ মতো কাজ করলাম। তিনি হাতের ইশারায় আমাদের বসতে বললেন। আমি দেখতে পাচ্ছিলাম ঠাকুরমশাই যেন কিছু একটা বলতে চাইছেন। আমরা বৃদ্ধর কণ্ঠস্বর শুনতে পেলাম। এই জায়গাটা চিনতে পারছো তারানাথ? হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। কিন্তু মনে হচ্ছে যেন আগের জন্মের কোনো ঘটনা আমার চোখের সামনে ফুটে উঠছে। সেই গাছ, সেই ফুল আর সেই জায়গা, পূর্ণিমার আলো এসে পড়েছিল এখানে। আর একটা অপার্থিব আলোয় আমি নিজের হাতে সমাধিস্থ করেছিলাম এক সাধুকে। তিনি আমাকে আশীর্বাদ করেছিলেন। কিন্তু আপনি কি করে জানলেন সেই ঘটনার কথা? আমি কি করে জানলাম সেটা বড় কথা নয়, কিন্তু তুমি এখানে আবার উপস্থিত হয়েছো একটা বিশেষ কারণেই। বলতে পারো আমি তোমাকে এখানে ডেকে নিয়ে এসেছি। ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে দেখলাম তিনি যেন কেমন অভিভূত হয়ে গেছেন। তিনি হাত জোড় করে বললেন, আমি আপনাকে চিনতে পেরেছি। আপনি সেই গুরুদেব যার দেখা পেয়েছিলাম আমি, কিন্তু আমি তো নিজ হাতে তাকে সমাধিস্থ করেছিলাম গুরুদেব। তাহলে কি করে আপনি? তারানাথ, তুমি নিজে একজন সাধক মানুষ। তুমি খুব ভালো করে জানো যে সব প্রশ্নের উত্তর হয় না। এই মনুষ্য জগতের বাইরে অন্য একটা জগৎ আছে যার অস্তিত্ব তুমি অনুভব করতে পারো।
এই ক্ষমতা সবার থাকে না তারানাথ। তাই আমি তোমাকে এখানে ডেকে এনেছি। এই নাও, তোমরা এখন এটা খেয়ে নাও, খেয়ে দিয়ে বিশ্রাম করো। আমি সঠিক সময় মতো তোমাকে আমার কাছেই ডেকে নেব। ছোট্ট নারকেলের মালাই করে তিনি আমাদের কিছু খেতে দিলেন। একটু মুখে দিয়ে দেখলাম সেটা অতীব মিষ্ট অপূর্ব স্বাদের একটি পানীয়। মনে হলো এটা বোধহয় সুন্দরবনের খাঁটি মধু। বৃদ্ধ আমাদের হাতে নারকেলের মালাগুলি ধরিয়ে দিয়ে সামনের বড় গাছটার পেছনে অদৃশ্য হয়ে গেলেন। মধুটা খাবার পর আমরা বসেছিলাম। পুরো ঘটনায় আমরা কেমন যেন হতভম্ব হয়ে গিয়েছিলাম। মাথা কাজ করছিল না ঠিক মতো। অনেক ভোরে বেরিয়েছিলাম, সারা শরীর যেন অবসন্ন হয়ে এসছিল। আমি আর কিশোরী দুজনেই মাটিতে শুয়ে পড়লাম। আমাদের চোখ বন্ধ হয়ে এলো। ঘুম যখন ভাঙল তখন অন্ধকার হয়ে গেছে, কিন্তু জায়গাটা আলোকিত। একটা মশাল জ্বলছে। যে গাছটায় লাল কাপড় বাঁধা রয়েছে তার সামনে ঠাকুরমশাই ধ্যান করার ভঙ্গিতে বসে আছেন। আমি আর কিশোরী পরস্পরের দিকে তাকালাম। ওই বৃদ্ধকে চোখে পড়ল না। ঠাকুরমশাই এমনভাবে বসে আছেন যে তাকে ডাকতে আমার সাহস হলো না। মশালের আলোয় গাছের ছায়াগুলোকে মনে হচ্ছিল এক একটা প্রেত। দূরে গাছের আড়ালে মনে হলো কি একটা নড়াচড়া করছে। আমি কিশোরীর হাতটা ধরে ফিসফিস করে বললাম, ওই গাছের আড়ালে কি একটা নড়াচড়া করছে, দেখতে পাচ্ছ? কোথায়? হ্যাঁ, ওই তো কি বলো তো, বাঘ ছাড়াও এখানে আরও অনেক কিছু আছে। কেমন যেন ভয় ভয় লাগছে। এই রাতে এমন জঙ্গলে কখনো থাকিনি। ঠাকুরমশাই আছেন তাই, না হলে ভয়েই হার্ট ফেল করে মরে যেতাম। এমন সময় হঠাৎ করে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল। গাছের আড়াল থেকে একটা বড় বাঘ এসে ঠাকুরমশাইয়ের ওপর ঝাঁপিয়ে পড়ল। আমরা এত হতভম্ব হয়ে গিয়েছিলাম যে চিৎকার করার সুযোগও পেলাম না, কিন্তু চোখের পলকে ঠাকুরমশাই উঠে দাঁড়িয়ে একটা ত্রিশূল নিয়ে বাঘের বুকে ঢুকিয়ে দিলেন। তারপর চিৎকার করে বললেন, পালাও পালাও কিশোরী, বিভূতি তুমি এটা ধরো। আমার হাতে কতকগুলো শুকনো ফুল দিয়ে দিলেন ঠাকুরমশাই। বললেন, বিভূতি, তোমার পিছনে কেউ এলেই তুমি এই ফুলটা ছুঁড়ে দেবে তার গায়ে। আমি আগে যাচ্ছি মশালটা নিয়ে, তোমরা আর কোনো দিকে যাবে না, আমার পিছনে আসবে। যত বিপদ আসুক না কেন কেউ অন্য কোনো দিকে যাবে না। আমরা ছুটতে শুরু করলাম, কিন্তু প্রতি মুহূর্তে মনে হচ্ছে আমার পিছনে কেউ লাফিয়ে পড়বে। আমি আমার কাঁধের কাছে কিসের যেন ছোঁয়া পেলাম। সারা শরীর শিরশির করে উঠল। মুখটা ফিরিয়ে দেখি একটা লম্বা মতো সরু লিকলিকে মানুষের শরীর, কিন্তু মুখটা বাঘের মতো। সে আমার ঘাটটা ধরে দাঁত বসাতে যাচ্ছে। এমন সময় ঠাকুরমশাইয়ের গলার আওয়াজ পেলাম, ওর দিকে ফুল ছুঁড়ে দাও বিভূতি। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। আমিও ফুলগুলো ছুঁড়ে দিলাম আর পিছন ফিরে তাকালাম না। মশাল হাতে ঠাকুরমশাই বেশ খানিকটা এগিয়ে গেছেন। এদিকে আবার কিশোরীর চিৎকার শুনতে পেলাম, ঠাকুরমশাই বাঁচান, কে যেন আমাকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, বাঁচাও বিভূতি। সত্যি কিশোরীকে কে যেন টেনে নিয়ে যাচ্ছে। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে একটা ছায়া ছায়া অবয়ব দেখা যাচ্ছে। ঠাকুরমশাই ছুটে এলেন কিশোরীর কাছে, তার হাতটা টেনে ধরলেন। তারপর মশালটা ওই ছায়া ছায়া অবয়বটার দিকে এগিয়ে দিলেন। মশালের আলোয় দেখা গেল ছায়া শরীরটা দূরে সরে গেল লাফিয়ে। কিশোরী সেখানে দাঁড়িয়ে কাঁপছিল। ঠাকুরমশাই কিশোরীর হাতটা টেনে ধরে বললেন, এখানে এক মুহূর্তের জন্যেও দাঁড়ানো যাবে না। চলে এসো কিশোরী, না হলে আরো অপশক্তি এসে আমাদের ঘিরে ধরবে। চলো। কিন্তু আমি 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 আর ছুটতে পারছি না, আমার হাঁটু ভেঙে আসছে, গায়ে আর একটুও জোর নেই। বিভূতি, তুমি কিশোরীর হাতটা ধরো, কোনো দিকে তাকাবে না। দুপাশে ঘন অন্ধকার, শুধু সামনে মশালের আলো, কিন্তু সেই আলোটাও ক্ষীণ হয়ে এসেছে। তাতে সামনের পথের দিশা কিছুমাত্র দেখা যাচ্ছে। বড় বড় গাছ আমাদের পথ রোধ করে দাঁড়িয়ে আছে। আমি কিশোরীর হাত ধরে ঠাকুরমশাইয়ের পেছন পেছন এগিয়ে যাচ্ছি, একরকম প্রায় অন্ধের মতো। কতটা পথ গেলাম জানি না। নদীর জল চোখে পড়ল। কাদার মধ্যে দিয়ে পা টিপে টিপে এগিয়ে চোখে পড়ল একটা ছোট নৌকা নদীর জলে দুলছে। নৌকাটা দড়ি দিয়ে একটা গাছের সাথে বাঁধা রয়েছে। ঠাকুরমশাই বললেন, তোমরা নৌকায় উঠে যাও, আমি দড়িটা খুলে দিচ্ছি।
নৌকাটা এখানে কি করে এলো? যাই হোক, এসব ভাবার মতো অবকাশ ছিল না। তাড়াতাড়ি করে এই তল্লাট ছেড়ে এখন যেতে পারলে বাঁচি। ঠাকুরমশাই নৌকার দড়িটা খুলতেই ঢেউয়ের ধাক্কায় নৌকাটা পাড়ের থেকে অনেকটা দূরে সরে গেল। সর্বনাশ, ঠাকুরমশাই নৌকায় ওঠেননি এখনো। ঠাকুরমশাই মশালটা উঁচু করে ধরে কাঁদা পেরিয়ে জলে নামলেন। এদিকে নদীর পাড়ে কয়েকটা গাছের গুড়ির মতো কিছু পড়ে আছে। ঠাকুরমশাই তাতে হোঁচট খেয়ে জলে পড়ে গেলেন। মশাল নিভে গেছে, আকাশে হালকা চাঁদের আলো। সেই আলোতে দেখলাম ঠাকুরমশাই সাঁতার কেটে নৌকার কাছে এগিয়ে এলেন। আমরা হাত বাড়িয়ে ঠাকুরমশাইকে নৌকায় তুলে নিলাম। ওহ, খুব বাঁচা বেঁচে গেছি। একটু হলেই কুমিরে ধরতো। চলো এখন, জোয়ার আছে, নৌকা নিজেই এগিয়ে যাবে। ভয় পেও না বিভূতি, তুমি হালটা ধরে বসে যাও। আমি হাল ধরে বসলাম। নৌকা এগিয়ে যাচ্ছে। এখন অন্ধকারের চাদরে মোড়া চারিদিক। নৌকা কোন ঘাটে গিয়ে লাগবে জানি না। হঠাৎ করে অন্ধকারের মধ্যে থেকে একটা নৌকা আমাদের নৌকার পাশে এসে দাঁড়ালো। মুখে গামছা বাঁধা দুজন আমাদের নৌকায় লাফিয়ে পড়ল। আর একজন আমাদের বলল, চুপ, একদম চুপ করে থাকো। চিৎকার চেঁচামেচি করলে ঠেলে জলে ফেলে দেবো। এই জলে কুমির আছে, কামড় আছে, সঙ্গে সঙ্গে খেয়ে নেবে। হ্যাঁ। আমরা হঠাৎ এই ঘটনায় হতচকিত হয়ে গিয়েছিলাম। কিন্তু তবুও যে কথা বলছিল তার গলার আওয়াজটা চেনা চেনা লাগছিল। ঠাকুরমশাই স্থির হয়ে বসেছিলেন। তিনি আমাদের সামনে মুখে গামছা বাঁধা যে ছিল, হঠাৎ করে হাত বাড়িয়ে তার মুখের গামছাটা খুলে দিয়ে বললেন, কি ব্যাপার সুদাম, এরকম মুখ ঢাকা দিয়ে এসেছো কেন? সরাসরি বললেই তো হতো তুমি কি চাও। তোমাদের কাছে যে মূর্তিটা আছে সেটা শিগগিরই দাও, না হলে তোমাদের এই বাদা বনে পুঁতে দেব। কেউ কোনোদিনও তোমাদের খুশি পাবে না। হ্যাঁ। তুমি যে এই জঙ্গলে ডাকাতি করে বেড়াও সেটা কি তোমার দাদু জানে? জানে না বোধ হয়। সুদাম, তোমার দাদু কিন্তু তোমাকে খুব ভালোবাসেন। তুমি আমাদের থেকে মূর্তিটা কেড়ে নিতে চাইছো জানলে খুব দুঃখ পাবেন। দাদু কিছু জানতে পারবে না। মূর্তিটা আমাকে দিয়ে দাও, না হলে এই বাদা বন থেকে তোমরা কোনোদিনই কিন্তু আর বেরোতে পারবে না। দাও, দিয়ে দাও, দিয়ে দাও, ওটা দিয়ে দাও আমায়। তোমাদের এই নৌকা করেই ও ঘাটে নামিয়ে দিয়ে আসবে। কি হলো, দেরি করতেছো কেন? দাও। এটা তোমাকে আমি দেব না। তোমার দাদু আমাকে এটা তার হাতে তুলে দিতে বলেছেন। তোমাকে দেব কেন সেটা বলতে পারো? ঠিক আছে, দাঁড়াও। তুমি কিছুতেই শুনবে না তো? ঠিক আছে, কি করে কেড়ে নিতে হয় আমি ভালো করেই জানি। আমি আর কিশোরী এতক্ষণ দেখছিলাম, কিন্তু সুদাম যখন ঠাকুরমশাইয়ের ওপর ঝাঁপিয়ে পড়ল, আমরা এগিয়ে গেলাম তাকে ছাড়াতে। এই এই ছাড়ো ছাড়ো ছাড়ো, কি করছো কি? তোমার এত সাহস ঠাকুরমশাইয়ের গায়ে হাত দাও? ছাড়ো ছাড়ো। নৌকার মধ্যে একটা হুটোপাটি লেগে গেল। নৌকা দুলে উঠে এক কাত হয়ে গেল। নৌকায় জল ওঠে এমন অবস্থায় হাল ধরে যে ছিল একটা দ্বীপে চড়ায় নৌকাটা লাগিয়ে দিল। কাদার মধ্যে নৌকাটা আটকে গেল। সুদাম আর তার সঙ্গী চেষ্টা করছে আমাদের নৌকা থেকে নামিয়ে দেবার জন্যে। তারা জঙ্গলের দিকে পিছন করে দাঁড়িয়ে এমন সময় ঠাকুরমশাই চেঁচিয়ে উঠলেন, ওই যে দক্ষিণ রায় আসছে। আমরা সবাই ভয়ানক চমকে উঠলাম। জঙ্গলের দিকের থেকে প্রচণ্ড একটা হাওয়া ভেসে এলো, আর তার মধ্যে বিরাট বড় বাঘের আবছা চেহারা। জলের ঢেউয়ে নৌকাটা দুলছে। টাল সামলাতে না পেরে সুদাম আর তার সঙ্গী নৌকা থেকে কাঁদায় পড়ে গেল। নৌকাটা হাওয়ার গতিতে পাড়ের থেকে অনেকটা দূরে চলে এসেছে। চোখে পড়ল সুদামের কাছে দাঁড়িয়ে আছে সেই সাধু বাবা। নৌকা এলোমেলোভাবে চলছে। আমরা প্রাণপণে নিজেদের সামলাচ্ছি। চোখে পড়ল পূবের আকাশ ফর্সা হয়ে উঠেছে, চারিদিকে অনেক নৌকা। ভোরে জেলেরা নৌকা নিয়ে মাছ ধরতে বেরিয়ে পড়েছে। এদের মধ্যে একটা নৌকা তাদের নৌকার সাথে দড়ি বেঁধে আমাদের ঘাটে পৌঁছে দিল। আমাদের শরীরে তখন আর এতটুকু শক্তি অবশিষ্ট নেই। ওই নৌকার মাঝিকে কেবল আমরা বলতে পেরেছিলাম যে আমরা ভুবন মাঝির বাড়ি যাব। নৌকা থেকে নেমে কোনো রকমে ভুবনের বাড়ি পৌঁছালাম। ভুবন ঘরে শুয়েছিল। আমাদের দেখে উঠে বসল তার বিছানায়। সেখানেই ঠাকুরমশাই একটা ঠাকুরের মূর্তি ভুবনের হাতে দিলেন।
এটা কোনো দেবীর মূর্তি নয়, একজন পুরুষ দেবতার মূর্তি। ভুবনের হাতে সেটা তুলে দিতেই সে আত্মহারা হয়ে বারবার মাথায় আর বুকে ঠেকাতে লাগলো। এই তো জয় জয় বাবা দক্ষিণ রায়। তখন আমি তোমার মাহাত্ম্য বুঝতে পারিনি। আমাকে তুমি মাফ করো বাবা। ঠাকুর মশাই, তুমি যে আমার কি উপকার করলে। এই মূর্তি প্রতিষ্ঠা করে আমি এবার শান্তিতে মরতে পারবো। তোমার নাতিটাকে শহরে পাঠিয়ে দাও, এখানে থাকলে সে একেবারে নষ্ট হয়ে যাবে। বাবা দক্ষিণ রায়ের কৃপায় আজ সে বেঁচে গেছে, এরপর কিন্তু আর বাঁচবে না। তাই নাকি? কি করেছে সে? তোমাদের কোনো ক্ষতি করেনি তো? আমি জানি সে বিপথে গেছে, কিন্তু কি করেছে সে? আমরা দাঁড়িয়েছিলাম, ঠাকুরমশাই ভুবনের পাশে বসেছিলেন। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, কি করেছে সেটা নাই বা শুনলে? এই যাত্রায় দক্ষিণ রায় তাকে ক্ষমা করে দিয়েছে। এবার আমরা যাব। সে কি? জল টল না খেয়ে তো তোমাদের যেতে দিতে পারি না। তোমরা বাবা দক্ষিণ রায়কে আমার বাড়ি ফিরিয়ে দিলে। না না, আমরা কিছু খাবো না, আমরা খুব ক্লান্ত, বাড়ি যেতে হবে। শুধু 3টে শুকনো ধুতি আমাদের চাই, আমাদের কাপড়গুলো বড় নোংরা হয়ে গেছে। আমরা ভুবনের ঘরে একটা তোরঙ্গ ছিল, সেখান থেকে 3টে কাপড় বের করে পরে নিলাম। তারপর ভুবনের কাছে থেকে বিদায় নিয়ে ঘাটে গিয়ে নৌকা চেপে বসলাম। তারপরে ক্যানিং হয়ে কলকাতা ফিরে এলাম। আমরা এত ক্লান্ত ছিলাম যে পরস্পরের সাথে বিশেষ কোনো কথাও বলছিলাম না। তবে মনে অনেক প্রশ্ন ছিল। ঠাকুরমশাই দক্ষিণ রায়ের মূর্তিটা পেলেন কোথা থেকে? গভীর জঙ্গলের মধ্যে ওই বৃদ্ধই বা কে? কিছুই বুঝতে পারছিলাম না। কিশোরী তার মেসে ফিরে গেল। কথা হলো, পরের রবিবার ঠাকুরমশাইয়ের মটলেনের বাড়িতে আমাদের আসর বসবে। পরের রবিবার ঠাকুরমশাইয়ের বাড়ি গিয়ে দেখলাম দরজা খোলাই রয়েছে। ঘরে ঢুকে দেখি কিশোরী আর ঠাকুরমশাই কথা বলছেন। আমাকে দেখে কিশোরী বলল, এসো এসো বিভূতি, তোমার কথাই বলছিলাম যে আমার মতো বিভূতিও আর সুন্দরবনে যেতে রাজি হবে বলে মনে হয় না। যা অভিজ্ঞতা হলো, সত্যি এমন একটা দৃশ্য দেখলাম যেটা সারা জীবনেও ভুলব না। ত্রিশূল দিয়ে ঠাকুরমশাই বাঘের পেট ফুটো করে দিলেন, কিন্তু তারপরে বাঘটার যে কি হলো আমরা আর দেখতে পেলাম না। দাঁড়িয়ে দেখলে ভালো হতো। দেখো, বাঘ শিকার করা তো আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আমাদের সামনে কেউ বাঘ মারল, এটা দেখাও একটা আশ্চর্যজনক ঘটনা। তাই কিভাবে যে কি হলো কিছুই বোধগম্য হচ্ছে না। আমরা যে এখনো বেঁচে আছি এটাই আমার আশ্চর্য লাগছে। আচ্ছা আচ্ছা ঠাকুরমশাই, আপনার হাতে ত্রিশূলটা কি করে এলো? এসো বিভূতি, বসো। আমি জানি কিশোরীর মতো তোমার মনেও অনেক প্রশ্ন, কিন্তু সব থেকে আগে এটাই বলবো যে সুন্দরবনের মতো ভয়ঙ্কর জায়গা থেকে আমরা যে অক্ষত দেহে ফিরে এসেছি সেটা মা বনবেবীর আশীর্বাদ ছাড়া আর কিছু নয়। কিন্তু বনবেবীর কোনো মূর্তি তো আমরা দেখিনি। আর সবচেয়ে বড় কথা, ওই সাধু বাবা কোথা থেকে এলেন বা তিনি গেলেন কোথায়? পরে অবশ্য তাকে দেখলাম সুদামরা যে দ্বীপে নেমে গেল সেখানে। তিনি সেখানে কি করে গেলেন? সাধু বাবার পুরো ব্যাপারটাই তো রহস্যময় ঠাকুরমশাই। শোনো, এই বিষয়ে জানতে হলে একটু আগে ঘটনায় চলে যেতে হবে। আমি একবার গঙ্গাসাগর থেকে ফিরছিলাম। ফেরার পথে একজন খোঁজ দিল যে সুন্দরবনের গভীরে একজন সিদ্ধ পুরুষ এসেছেন এবং তিনি কিছু অলৌকিক ক্ষমতার অধিকারী। আমি তার সন্ধানে গেলুম। তোমরা তো জানো সেই সময় গুরুর সন্ধানে আমি কোথায় না গেছি। যাই হোক, আমি সেই সময় জঙ্গলের ভিতরে সেই সাধু বাবার দেখা পেয়েছিলাম, কিন্তু তখন তিনি মৃত্যু পথযাত্রী। আমার সামনেই তার মৃত্যু হলো। মৃত্যুর আগে তিনি কিছু মন্ত্র আমার কানে কানে বলে গিয়েছিলেন।
তারপর ওই গাছের নিচে আমি তাকে সমাধিস্থ করলাম। ওই গাছটাই ছিল মা বনবিবির আদি রূপ। পরে মা বনবিবির মূর্তি পূজার প্রচলন হয়। মা বনবিবির পুজো কিভাবে প্রচলন হলো সেই নিয়ে নানা গল্প প্রচলিত আছে। কেউ কেউ বলে তিনি নাকি আরব দেশ থেকে এসেছিলেন, কেউ কেউ বলে তিনি দুর্গার এক রূপ। হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের লোকের কাছেই তিনি খুব জাগ্রত দেবী। জঙ্গলে যাবার আগে সবাই বনবিবির কাছে পুজো দিয়ে তবে জঙ্গলে যায়। সাধু বাবার দৈহিক মৃত্যু ঘটলেও তার আত্মা বনবিবির কাছে বাঁধা পড়েছিল। জঙ্গলের মানুষদের দক্ষিণ রায়ের কুপ্রভাব থেকে তিনি বাঁচাতেন। ওই জঙ্গলের কোনো এক জমিদারের বাড়িতে দক্ষিণ রায়ের মূর্তিটা ছিল। ভুবন মাঝি যখন ডাকাত ছিল সেই মূর্তিটা চুরি করেছিল, কিন্তু অন্য এক ডাকাত দলের আক্রমণের কারণে সে মূর্তিটা তার কাছ থেকে হারিয়ে যায়। পরবর্তী সময়ে আমি ঘটনাচক্রে ওখানে গেলে ওই মূর্তিটা আমার চোখে পড়েছিল, কিন্তু আমি মূর্তিটা নিয়ে আসিনি। তখন আমিও মূর্তিটার গুরুত্ব বুঝতে পারিনি। যাই হোক, সেই সব বহুদিনের ঘটনা। ভুবন ডেকে না পাঠালে হয়তো সেখানে আর কোনোদিনও যাওয়া হতো না। যে সাধু বাবাকে তোমরা দেখেছিলে তার মৃত্যু বহুদিন আগেই হয়েছিল, তবে আমাদের সামনে তিনি তার আগের রূপেই এসেছিলেন। তোমরা সেই রাতে মধু খাবার পর ঘুমিয়ে পড়লে। সাধু বাবা আমাকে বললেন ওই গাছের সামনে বসে মা বনবিবির ধ্যান করতে। বললেন যে মা বনবিবি দয়া না করলে আমরা কখনোই ওই জঙ্গল থেকে বের হতে পারবো না। আগে না হয় আমি একা এসেছিলাম, কিন্তু এখন তোমরা আমার সঙ্গে আছো। তোমাদের জীবনের দায়িত্ব আমার উপর। সেই কারণে আমি এক মনে মা বনবিবির ধ্যান করছিলাম। কিন্তু বারবার আমার মনের মধ্যে আমার আরাধ্যা দেবী মধুসুন্দরী দেবীর মুখটা ভেসে উঠছিল। কিছুতেই বনবিবির ধ্যানে মনোনিবেশ করতে পারছিলাম না। কিন্তু আমরা দক্ষিণ রায়ের এলাকায় গিয়ে উঠেছি। দক্ষিণ রায়ের হাতের থেকে বাঁচতে গেলে বনবিবির কৃপা পেতেই হবে। দক্ষিণ রায়ের ব্যাপারটা কি একটু বলুন তো। দক্ষিণ রায় ছিলেন যশোরের রাজা মুকুট রায়ের সেনাপতি। তার ওপর জঙ্গলের অনেকটা অংশের শাসনভার ছিল। পরবর্তী সময়ে তাকে ঘিরে নানা অলৌকিক ঘটনার প্রচলন হয়। দক্ষিণ রায় নাকি শুধু বাঘেদের রাজা ছিলেন তাই নয়, জঙ্গলের মধ্যে যেসব অপদেবতা থাকে তাদেরও নিয়ন্ত্রণ করতেন তিনি। মা বনবিবির সাথে তার একটা দ্বন্দ্ব চলত সব সময়। লোকমুখে শোনা যায় মা বনবিবির সাথে তার একবার লড়াই হয়েছিল, তাতে দক্ষিণ রায় হেরে গিয়েছিলেন। আর গভীর জঙ্গলের মধ্যে যেসব অঞ্চলে সাধারণত মানুষ যায় না, সেই অঞ্চলে তার আধিপত্য কায়েম হয়েছিল। তিনি হয়ে উঠেছিলেন জঙ্গলের অপশক্তিদের নিয়ন্ত্রক। দেবতা যাই হোক, আমি সে সময় মা বনবিবির বদলে মধুসুন্দরী দেবীর ধ্যান করলেও হঠাৎ করে যখন বাঘ এসে গেল, তখন মা বনবিবি আমার সামনে দেখা দিলেন আর আমার হাতে তার ত্রিশূল তুলে দিলেন। সেই ত্রিশূল নিয়ে আমি বাঘটাকে মারলাম। অবশ্য সাধু বাবা আমাকে বাঘ বাঁধার মন্ত্র শিখিয়ে দিয়েছিলেন। তা যাই হোক, ভয়ের মধ্যে ওসব আর মাথায় আসেনি। তারপরের ঘটনা তো তোমরা সবই জানো। তবে আমার মনে হয় সাধু বাবা যেহেতু দক্ষিণ রায়ের উপাসক ছিলেন আর জঙ্গলের অপদেবতাকে বশ করার মন্ত্র আয়ত্ত করেছিলেন, দক্ষিণ রায় স্বয়ং সাধু বাবার রূপ নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছিলেন। আর দক্ষিণ রায়ের মূর্তিটা ঠিক কোথায় আছে আমাকে তিনিই দেখিয়ে দিয়েছিলেন। তাই হবে হয়তো। আপনার সঙ্গে থাকার ফলে আমাদেরও তাকে দেখার সৌভাগ্য হলো। জয় জয় বাবা দক্ষিণ রায়ের জয়। ঠাকুরমশাইয়ের সঙ্গে এই রকম অভিযানে গেলে আমাদের যে কত রকমের অভিজ্ঞতা হবে তা কিছুটা অনুমান করতে পারছি। আর কতদিন? আমার তো বয়স হচ্ছে। সেই জন্যই তো বিভূতি তোমাকে কিছু বিদ্যা আমি শিখিয়ে দিয়েছি, যাতে বিপদে পড়লে তোমরা নিজেদের রক্ষা করতে পারো। আপনার আশীর্বাদ আমি মাথা পেতে গ্রহণ করেছি ঠাকুরমশাই। বলছিলাম একবার কেদারনাথ চলুন না ঠাকুরমশাই।
সেই অনেক আগে একবার গিয়েছিলেন আপনার ছোট ঠাকুরদাকে খুঁজতে, কিন্তু তার দেখা তো আপনি পাননি বোধহয় সেখানে, তাই না? সে গল্প আমার মনের গভীরের, সে গল্প আবার পরে হবে একদিন, কেমন? রাজপ্রতাপের ঠেকে আপনারা শুনছিলেন লেখিকা দেবযানী চ্যাটার্জির কলমে একটি তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন অ্যাডভেঞ্চার গল্প হিমবনের হুঙ্কার। গল্পটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছি আমি, রাজপ্রতাপ বসু, নিরুপম এবং অতনু। গল্পটির শব্দ সংযোজন এবং আবহে টিম রাজপ্রতাপের ঠেক। প্রচ্ছদ অঙ্কন করেছে দাস স্টুডিও ওরফে সন্তু দাস। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। আর জানিয়ে রাখি, আমাদের 100K সাবস্ক্রাইবার সংখ্যা সম্পূর্ণ হলেই আমরা আপনাদের বহু প্রতীক্ষিত এবং কাঙ্ক্ষিত গল্প কিশোরী এবং নিরুপমার ব্যাপারটি উন্মোচন করতে চলেছি। তাছাড়াও আমাদের আপকামিং গল্প হিসেবে আসতে চলেছে এক যে ছিল অমর জীবন সিরিজ। তাই আর দেরি কেন, যারা যারা এখনও রাজপ্রতাপের ঠিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি সত্ত্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে এই ধরনের রোমহর্ষক গল্প আপনারা প্রতিনিয়ত শুনতে পারেন। আজকের মতো তবে এখানেই শেষ করছি। খুব দ্রুত ফিরব এক যে ছিল অমর জীবন সিরিজের প্রথম গল্প নিয়ে। ততদিন সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন রাজপ্রতাপের ঠেক। ধন্যবাদ।